6 মাসে বন্ধ 100 কারখানা, কর্মহীন প্রায় 10 লাখ মানুষ। বেকারত্ব নিরসনে উদ্যোগ না নিলে বাড়তে পারে সামাজিক অস্থিরতা। ঘন কুয়াশায় ঢাকা থাকছে দিনের বেশিরভাগ সময়, বিপাকে শ্রমজীবী মানুষ। শিশু বৃদ্ধদের বাড়তি যত্নের পরামর্শ চিকিৎসকদের। ভোলার অর্ধশতাধিক চরে পরিযায়ী পাখির আবাস, দিনে দুপুরে নির্বিচারে চলছে পাখি শিকার, অসহায় বন বিভাগ। এবং গাজায় অস্ত্রবিরতি চুক্তির অনুমোদন দিল ইসরায়েল, রোববার থেকে কার্যকর। মুক্তির অপেক্ষায় 95 ফিলিস্তিনি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাবিশিরা লিজা। এবার বিস্তারিত। দেশে মূল্যস্ফীতির পরেই বড় সমস্যা বেকারত্ব। 6 মাসেই বন্ধ হয়ে গেছে অন্তত 100টি কারখানা, কর্মহীন হয়ে পড়েছেন প্রায় 10 লাখ শ্রমিক। এদিকে সরকারি খাতে 5 লাখ পদ শূন্য। এসব পদে নিয়োগ দিলে সামষ্টিক অর্থনীতিতে বড় ধাক্কা আসতে পারে বলে মনে করছেন অনেকেই। বিশেষজ্ঞরা বলছেন, বেকারত্ব নিরসনে এখনই উদ্যোগ না নিলে তৈরি হবে সামাজিক অস্থিরতা। মনিরুল ইসলামের বিশেষ প্রতিবেদন। দেশে প্রকট হচ্ছে বেকারত্ব সমস্যা, আর অস্থিরতা সহ নানান সীমাবদ্ধতায় দীর্ঘ হচ্ছে তালিকা। বিবিএস বলছে, দেশে বর্তমানে বেকারের সংখ্যা 26,40,000, আর বিডি জবস 25 লাখ তরুণের মধ্যে খুঁজে পেয়েছে 11.5 লাখ বেকার। এদিকে আইএলওর মানদণ্ড বলছে দেশে বেকার রয়েছে 66 লাখ, আর জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলের হিসেবে বেকার রয়েছে 4,73 লাখ। 15 লক্ষ টাকা খরচ করে মাস্টার শেষ করছে, এখন তাদের বাড়ি বিড়ে ছাড়া কিছু নেই। এখন বিনা টাকায় আমাদের ছাত্রদেরকে চাকরি দিতে হবে। তার উপর রয়েছে কর্মহীন হয়ে পড়ার হিড়িক। বিলস বলছে, শুধু জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী 2 মাসেই শিল্প কারখানা বন্ধ হয়েছে 83টি, আর 24-এর শেষ 2 মাসেই বন্ধ হয়েছে 10 কারখানা। হিসেব বলছে অর্ধ বছরে অন্তত 100টি কারখানা বন্ধ হয়েছে, আর এসব কারণে 6 মাসেই কর্মহীন হয়ে পড়েছে প্রায় 10 লাখ শ্রমিক। দ্রুত শ্রমখাতে সংস্কার করে কর্মের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তরুণরা। এতগুলি পদ শূন্য থেকেও তো কোনো লাভ হচ্ছে না। আলটিমেটলি যারা বেকার, যারা আসলে জব এখনো পায় নাই, তারা কিন্তু এখনো সেই একই জিনিস সাফার করছে। নিয়োগ বাণিজ্য যেটি বলেন, সবকিছু থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এরপরে আপনার মেধাকে এখানে প্রাধান্য দিতে হবে। আর শিল্প মালিকরা বলছেন, বেকারত্ব সমস্যা সমাধানে, অস্থিরতা নিরসনে সরকারকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। আমাদের এডুকেশন হওয়া উচিত আমাদের অর্থনৈতিক উন্নয়নের উপর ভিত্তি করে, কি ধরনের এক্সপার্ট ভবিষ্যতে আমাদের দরকার এটার ভিত্তি করে। সাথে সাথে আমাদের এখান থেকে প্রচুর ছেলেমেয়েরা বিদেশে যায় চাকরি করার জন্য, সেই সব বাজার উপর ভিত্তি করে আমাদের এডুকেশনটা গড়ে তোলা উচিত। জরুরি কর্মসংস্থান নিশ্চিত করা না গেলে সামাজিক অস্থিরতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুসলেউদ্দিন। শিক্ষিত বেকার যদি বাড়তে থাকে তাইলে অস্থিরতা সৃষ্টি হবে। মানুষ কোথায় চাকরি নেবে, সেই পরিমাণে জব অপরচুনিটি তো পাচ্ছে না, এবং এই ব্যাপারে উচিত যত তাড়াতাড়ি সম্ভব তারা যেন একটা বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করে। ইভেন পাবলিক সার্ভিস কমিশন, সেটা তো লং প্রসেস। পাবলিক সার্ভিস কমিশন দিয়ে চাকরি দেওয়া যারা ক্যাডার সার্ভিসে যাবে। সমস্যা নিরসনে কর্মমুখী শিক্ষার কোনো বিকল্প নেই বলেও মনে করছেন তিনি। কর্মমুখী শিক্ষা বা স্কিল ডেভেলপমেন্ট অথবা টেকনিক্যাল এডুকেশন, এই যে পলিটেকনিক, এই যে আপনার ইঞ্জিনিয়ারিং কলেজ বা এগুলাকে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি করা হয়েছে, এগুলা কিন্তু করার পেছনে কারণটা একটাই ছিল যে এরা যাতে হাতে কলমে শিক্ষা গ্রহণ করে এক এক জায়গায় প্রোভাইড হতে পারে। তবে এরই মধ্যে শ্রমখাতে অসঙ্গতি নিরসনে বেশ কিছু সুপারিশ করেছে শ্রম সংস্কার কমিশন। 8.5 কোটি শ্রমিক, তাদের বঞ্চনা, তাদের যে বৈষম্য, ঘরে ঘরে, অফিসে, দপ্তরে, তাদের প্রত্যাশা অনেক, কিন্তু সংস্কার কমিশন সুপারিশ করবে, কোনো অ্যাকশনে যেতে পারবে না। আমরা এমন বিভাগীয় শহরে দেখেছি যেখানে শ্রমিকরা এসেছে বলতে যে আমরা কালকেই চাকরিচ্যুত হয়েছি। এক কারখানা থেকে একদিনে 80 জনকে চাকরিচ্যুত করা হয়েছে, আপনারা ব্যবস্থা নেন। এখন আমরা কি বলবো? তবে দীর্ঘমেয়াদী সুফল পেতে শ্রম কমিশন আন্তর্জাতিক মানের শ্রম কাঠামো প্রতিষ্ঠায় কাজ করছে বলেও জানান সৈয়দ সুলতান। সংস্কার কমিশন সুপারিশ করবে, কোনো অ্যাকশনে যেতে পারবে না। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বেশিরভাগ জেলায় শীতের ঘন কুয়াশায় ঢাকা থাকছে দিনের বেশিরভাগ সময়।
এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। ঘর থেকে বের হয়ে কাজে যোগ দিতে পারছে শ্রমজীবী মানুষ। সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন, ঘটছে ছোটখাটো দুর্ঘটনাও। এদিকে ঠান্ডাজনিত রোগের কারণে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা, ভর্তি হচ্ছে শিশু ও বৃদ্ধরা। আর এই সময়টাতে শিশু এবং বৃদ্ধদের বাড়তি যত্নের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। দর্শক, শীতের খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফ জাহান। সাইফ, শীত কিছুটা কমেছে, শীত পরিস্থিতি আজ কেমন দেখছেন? তাছাড়া জেলায় ঠান্ডাজনিত কারণে হাসপাতালে রোগীর সংখ্যা এখন কেমন? সপ্তাহ ধরেই চুয়াডাঙ্গার তাপমাত্রা কিন্তু 10 থেকে 12-এর ভিতরে রয়েছে। আজ সকালের আবহাওয়া অফিসে যে তথ্য জানিয়েছে আমাদেরকে, আজ চুয়াডাঙ্গায় তাপমাত্রা 12.2 ডিগ্রি সেলসিয়াস। শীতের অনুভূতিটা অন্যান্য দিনের চেয়ে একটু কম হলেও সাধারণ খেটে খাওয়া মানুষ কিন্তু সেই শীতের কষ্টেই আছে। সকালবেলা আজ সূর্যের দেখা মিললেও সূর্যের তেমন তাপ না থাকার কারণে শীতের অনুভূতিটা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। আর চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ডায়রিয়া, নিউমোনিয়া এবং অ্যাজমা জাতীয় যেসব রোগ আছে, এই রোগের রোগীগুলো কিন্তু প্রতিদিনই বাড়ছে এবং হাসপাতালের যে সাধারণ চিকিৎসা সেবা তার চেয়ে কিন্তু ডাবল বা 3 ডাবল রোগী ভর্তি হচ্ছে। আমি এই মুহূর্তে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সামনে আছি এবং আমার সাথে আছে চুয়াডাঙ্গা ইমার্জেন্সি মেডিকেল অফিসার। আমি তার সাথে কথা বলবো। ডাক্তার আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি ডাক্তার ওয়াহিদুর রবিন, ইএমও হিসেবে কর্মরত আছি। আমাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বর্তমানে শীতের প্রকোপজনিত রোগীর সংখ্যা অনেক বেড়েছেন এবং বাচ্চাদের ডায়রিয়া, বড় বয়স্ক মানুষের অ্যাজমার সমস্যা এবং নিউমোনিয়ার যে প্রবলেমগুলো, সেগুলো অতিরিক্ত পরিমাণে। আমাদের চুয়াডাঙ্গা এমনি বাংলাদেশের ভিতরে শৈত্যপ্রবণ বা শীতপ্রবণ এলাকার ভিতরে গণ্য হয়। আমরা সবসময় শীতের তাপাদি তীব্র যে শৈত্যপ্রবাহের ভিতরে আমরা বসবাস করি, যার কারণে আমাদের বাচ্চারা এবং বয়স্ক মানুষ বিশেষ করে এরা বেশিরভাগই বিভিন্ন রোগের শোকে আক্রান্ত হচ্ছেন। আমাদের হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা আছে এবং আমাদের চিকিৎসক, নার্স এবং হসপিটালের সমস্ত যারা ওয়ার্ড বা স্বেচ্ছাসেবক সবাই প্রস্তুত আছেন। আমাদের চিকিৎসার সরঞ্জামের কোনো অভাব নেই, ওষুধেরও কোনো অভাব নেই। আমরাও আন্তরিক, আপনারা সেবা নিন, সুস্থ থাকুন, এই কামনা করি। ধন্যবাদ। আর এদিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন থেকে কিন্তু ইতিমধ্যে কম্বল বিতরণ শুরু করেছে এবং তাছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনগুলো কিন্তু কম্বল বিতরণ করছে। আর শীতের এই ছিল চুয়াডাঙ্গার সর্বশেষ। লিজা। জি সাইফ, ধন্যবাদ আপনাকে। শীত শুরুতে ভোলার বিভিন্ন চরে শীত প্রধান দেশ থেকে আসে হাজার হাজার পরিযায়ী পাখি। জেলার অর্ধ শতাধিক চরে গড়ে উঠেছে পাখির আবাসস্থল। কিন্তু ধানের সাথে বিষাক্ত রাসায়নিক দ্রব্য এবং জাল ফেলে নির্বিচারে চলছে পাখি শিকার। কাজে আসছে না বন বিভাগের তৎপরতা। জমির রানা প্রতিবেদন জানাচ্ছেন বুশরাত জাহান। সাইবেরিয়া সহ শীত প্রধান দেশ থেকে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় আসছে অতিথি পাখি। জেলার মাঝের চর মদনপুর, মেদুয়া, নিয়ামতপুর, তারুয়া, কুকরি, মুকরি, পালিতা সহ অর্ধ শতাধিক চর বিভিন্ন প্রজাতির লাখ লাখ অতিথি পাখির আবাসস্থলে পরিণত হয়েছে। পাখিদের কলকাকলিতে সারাক্ষণ মুখর থাকে চরগুলো, কিন্তু খাদ্যে বিষ মিশিয়ে এবং জাল দিয়ে শিকার করা হচ্ছে পাখি। বিষ-টোপ দিয়ে পাখি মেরে প্রতিটি পাখি 800 থেকে 1000 টাকায় বিক্রি করা হচ্ছে বিভিন্ন হোটেলে ও বাসাবাড়িতে। পাখি শিকারে প্রশাসনের দুর্বল অভিযান ও নজরদারি না থাকায় এবছর পাখির আগমন কমে গেছে বলে দাবি করেন এলাকাবাসী। ভোলার কিছু চর অঞ্চলে অতিথি পাখিরা আসে, কিছু অসাধু ব্যবসায়ীর জন্য তারা জাল দিয়ে বা বিষ-টোপ দিয়ে পাখিদেরকে ধরতেছে, মারতেছে। এজন্য পাখিরা ভয়ভীতির কারণে কম আসতেছে। সকল প্রশাসনের প্রতি আমাদের দাবি থাকবে যেন এগুলোকে বন্ধ করে। শীতের সিজনে যেই সকল পাখিগুলো বাংলাদেশে আসে তথা ভোলা জেলার উপকূলীয় অঞ্চলে আসে, এই পাখিগুলো মৃত্যুর হাত থেকে রোধ করতে হবে। সেক্ষেত্রে প্রশাসনের ভূমিকা আরও বাড়াতে হবে। পাখি শিকার বন্ধে জড়িত দুষ্কৃতকারীদের ধরতে নিয়মিত টহল টিম কাজ করছে বলে জানালেন এই কর্মকর্তা। তো তারা যাতে এই শীত মৌসুমে পরিযায়ী পাখির বিচরণে কোনো
বাধাগ্রস্ত করতে না পারে এবং শিকার করতে না পারে এবং কোনো হাট বাজারে বিক্রি করতে না পারে, সেজন্য আমাদের ফিল্ড পর্যায়ে টহল টিম তাদের কর্মকাণ্ড অব্যাহত রেখেছে, টহল কার্যক্রম করছে। পাখির অভয়াশ্রম গড়ে তোলা সম্ভব না হলে এই অঞ্চলটি পাখি শূন্য হয়ে পড়বে বলে মনে করেন এলাকাবাসী। বুশরাত জাহান, মোহনা সংবাদ। সনাতন পদ্ধতির পাশাপাশি ঝালকাঠিতে চুন শিল্পে এসেছে আধুনিকতা। আগের চেয়ে সহজ হয়েছে চুন উৎপাদন, কমেছে সময়, কিন্তু কাঁচামালের সংকট ও দাম বেড়ে যাওয়ায় সংশ্লিষ্টরা পাচ্ছেন না কাঙ্ক্ষিত মূল্য। এই অবস্থায় শিল্পটিকে টিকিয়ে রাখতে দরকার বিসিকের সহযোগিতা। রুহুল আমিন রুবেলের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। দেশ জুড়েই রয়েছে ঝালকাঠির চুনের খ্যাতি, কিন্তু সময়ের ব্যবধানে দিন দিন কমেছে চুন কারখানার সংখ্যা। একসময় ঝালকাঠির পালবাড়ি ও বাউখালী এলাকার 10টির বেশি চুন কারখানায় শতাধিক পরিবার এ শিল্পের সাথে জড়িত ছিল। জলাশয় কমে যাওয়ায় শামুক ঝিনুকের অভাবে বর্তমানে 2টি চুন কারখানায় মাত্র 20টি পরিবার এ শিল্পের সাথে জড়িত। প্রাচীন পদ্ধতিতে শামুক ও ঝিনুক দিনরাত আগুনে পুড়িয়ে ঘানিতে গুঁড়া করে পানি মিশিয়ে তৈরি করা হতো চুন। খাওয়ার উপযোগী চুন তৈরিতে সময় লাগত 10 দিন। বর্তমানে বিদ্যুৎ চালিত যন্ত্র দিয়ে তৈরি করা হচ্ছে চুন। এতে কর্মসংস্থান হয়েছে অনেকের, তবে লাভ কম হয় লোকসানের মুখে অনেকেই ছাড়ছেন এ পেশা। হাতে বানাতে পারি না, এখন মেশিন বাড়িয়া আমাদের খুব অসুবিধা হয়ে গেছে। তারপর কাঁচামালটাও পাওয়া যায় না, এখন আর কাঁচামালটা অভাবে আমরা খুব দ্রুত অবস্থায় আছি আর কি। আমাদের ব্যবসা বাণিজ্য খুব খারাপ হয়ে গেছে। যে পরিমাণ পুঁজি কাটে ওই পরিমাণ পুঁজির দিয়া ব্যবসাটা আয় না। মেশিন আসার পর থেকে কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। আমরা সারা বছর এই জায়গায় কাজ করতে পারি। আমরা অনেকেই প্যাকেট করি, প্যাকেট করার পর তারপর ওই জ্বালাই দিই, জ্বালাই দেওয়ার পর বড় প্যাকেট তৈরি হয় আর কি মন হিসেবে কাজ করি এখানে। অন্যান্য ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানের মতো চুন শিল্পের সাথে জড়িত কারিগরদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বিসিক কর্মকর্তার। ঝালকাঠি থেকে আমরা যেই ধরনের সহায়তাগুলো অন্যান্য উদ্যোক্তাদেরকেও দিয়ে থাকি, সেই ধরনের সেবা আমরা যে কোনো ক্ষুদ্র, কুটির এবং মাইক্রো উদ্যোক্তারা যদি আমাদের কাছে আসে তাহলে আমরা তাদেরকে সেই সেবা আমরা দিব। এ শিল্পকে রক্ষার স্বার্থে সহজ শর্তে ও অল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থা করা হলে সুদিন ফিরবে এ শিল্পে, দাবি সংশ্লিষ্টদের। আফরিন পপি, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। গাজায় যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন মন্ত্রিসভা। শনিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর দপ্তর। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি সরকার বন্দি ফেরত পরিকল্পনার অনুমোদন দিয়েছে। আগামী রোববার থেকে যুদ্ধবিরতি কার্যকর করা হবে। এদিকে ইসরায়েলের বিচার বিষয়ক মন্ত্রণালয় আলাদা এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবিরতির প্রথম দিন দেশটির বিভিন্ন কারাগারে বন্দি 95 জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। এদের মধ্যে 69 জন নারী, 16 জন পুরুষ এবং 10 জন অপ্রাপ্তবয়স্ক। মুক্তির অপেক্ষায় থাকা 95 জনের নামও প্রকাশ করেছে এই মন্ত্রণালয়। সরকারি ছুটির দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যেন তিল ধারণের জায়গা ছিল না। সবখানে ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। গৃহস্থালী জিনিসপত্র, শীতের পোশাক এবং খাবারের স্টলে দেখা গেছে জমজমাট বেচাকেনা। সামনের দিনে ব্যবসা আরও ভালো হবে আশা করছেন দোকানিরা। সাত্তার আলী সোহেলের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরুর দিকে লোকসমাগম আশানুরূপ না হলেও আগের তুলনায় এখন লোকসমাগম বাড়ছে। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনে মেলা প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ। বিভিন্ন স্টলগুলোতে বেচাকেনা আরও বাড়বে বলে আশাবাদী ব্যবসায়ীরা। প্রতিদিন সন্ধ্যা থেকে প্রতিটি স্টলে ব্যস্ত সময় পার করছেন তারা। আজকের কাস্টমার দেখতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমাদের প্রোডাক্ট সম্পূর্ণ ভালো। ইনশাআল্লাহ আশা করি সামনের বাণিজ্য মেলা আরো ভালো হবে। বেচা কিনে অনেক বেশি এবং কাস্টমারের ব্যাপক চাহিদা বেশি আর কি। অনেক ভালো আর কি বেচা বিক্রি। शुरू से काम था वो अच्छा नहीं था, ठीक नहीं था, लेकिन लोग आ रहा था, खरीद नहीं रहा था, घूम रहा था, लेकिन आज थोड़ा फिर भी परचेजिंग चल रहा है। আমাদের সব পণ্যের উপর 10% ডিসকাউন্ট আছে, A to Z এর উপর ডিসকাউন্ট আছে, কম্বো আছে, অফার আছে। মেলায় বিশেষ আকর্ষণ 5 আগস্ট গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণে মেলার প্রবেশদ্বারে পূর্ব পাশে জুলাই চত্বর ও মূল ভবনের উত্তর পাশে 36 চত্বর। মেলায় আসা ক্রেতা দর্শনার্থীদের মন কেড়েছে।
খুব ভালো লাগতেছে, ফ্রেন্ডদেরকে নিয়ে আসছি, দেখি কিছু কিনতে পারি কিনা, পছন্দ হলে কিনবো। আমি একজন প্রতিবন্ধী মানুষ, আমি যখন তখন আসতে পারি, এরপরে কোনো টিকিট চাই না, ব্যবস্থাপনা খুবই ভালো। আপনার খুব শৃঙ্খল, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আর হচ্ছে যে স্টল, বাইরে কোনো দোকান নেই। এবছর মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে দেশি বিদেশি বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে মোট ৩৬১টি স্টল ও প্যাভিলিয়ন অংশগ্রহণ করছে। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা ও ছোটদের ২৫ টাকা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। অনূর্ধ্ব ১৯ নারী টি-20 বিশ্বকাপের দ্বিতীয় আসরের উদ্বোধনী দিনে দুপুর 12:30টায় বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। এছাড়াও একই দিনে রয়েছে আরও 10 দলের 5 ম্যাচ। গত ডিসেম্বরে নারী অনূর্ধ্ব ১৯ টি-20 এশিয়া কাপের রানার্স আপ হয়েছিল বাংলাদেশ। ফাইনালে ভারতের কাছে হেরেছিল তারা। প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড দলকে সুপার ওভারে হারিয়ে দারুণ এক আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে জুনিয়র টাইগার্সরা। এবার টি-20 বিশ্বকাপ আসরে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ। 4 গ্রুপে 16টি দল অংশ নেবে এবারের আসরে। ডি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিমালয়ের দেশটি ছাড়াও অস্ট্রেলিয়া এবং স্কটল্যান্ড। আমাদের প্রাথমিক টার্গেট হলো চ্যাম্পিয়ন হওয়া। আমরা সবাই মিলে কঠোর পরিশ্রম করেছি এবং এই টুর্নামেন্টটি জিততে চাই। আমরা জানি এটা সহজ হবে না, কিন্তু আমরা আমাদের সেরাটা দিতে সবসময় প্রস্তুত। দর্শক, এই পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শামীমুজ্জামান চৌধুরী। শামীম, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। চলুন আজকের পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম কি জেনে নিই। জি অবশ্যই। প্রথম আলো শিরোনাম করেছে স্থানীয় সরকার নির্বাচন আগে চান বেশি মানুষ। বাংলাদেশের অর্থনীতির গতি কমবে, মূল্যস্ফীতিও ভোগাবে। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে খরচ বৃদ্ধির চাপে উদ্যোক্তারা। মোটরসাইকেল দুর্ঘটনায় চিরতরে নিথর 6 বন্ধু। দৈনিক সমকাল ক্যাপাসিটি চার্জের ঘানি টানতে হবে 2 যুগ। চলতি অর্থ বছর জিডিপি প্রবৃদ্ধি কমে হবে 4.1%। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে বিএনপির ভাবনায় শুধুই ভোট, আওয়ামী লীগের ভোটার টার্গেট জামায়াতের। হাত বাড়ালেই মাদক, আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতায় বেপরোয়া কারবারিরা। দৈনিক যুগান্তর শাপলা চত্বরে হেফাজত দমন, অপারেশন ফ্ল্যাশ আউট, হাসিনা নির্দেশে ক্র্যাকডাউন। ভোটের ইস্যুতে বাড়ছে দেশি বিদেশি চাপ, দ্রুত জাতীয় সংসদ নির্বাচন। দৈনিক বণিক বার্তা শিরোনাম করেছে যৌক্তিক দাম নির্ধারণে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ নাকি মুক্ত বাজার। খাদ্যপণ্যের বাজার প্রায় $150 বিলিয়ন। অন্তর্বর্তী সরকার ও সংস্কার কমিশনে জাসদের ছায়া। The Daily Star, students suffer as NCTV fails to deliver books. Reform Commission reports a proposal seek to bring youths into JS. শামীম, আমরা শিরোনামগুলো শুনলাম। প্রথম আলো এবং অনেকগুলো অলমোস্ট আরও অনেক পত্রিকায় শিরোনাম করেছে স্থানীয় সরকার নির্বাচন আগে চান বেশি মানুষ। আপনার কি মনে হয়, আসলে জাতীয় নির্বাচন আগে না স্থানীয় সরকার নির্বাচন, কোনটা হলে আমাদের জন্য ভালো হবে এই মুহূর্তে? ডিসেম্বরের 20 থেকে 22 তারিখ পর্যন্ত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস একটি জরিপ করে। যেই জরিপে আসলে তারা একটি প্রশ্ন রাখে যে কোন নির্বাচন আগে হলে ভালো হয়। সেক্ষেত্রে সেই জরিপে আমরা দেখেছি যে সাধারণ মানুষ প্রায় 65% মানুষ বলছেন যে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে, তারপরে জাতীয় সংসদ নির্বাচন। সেক্ষেত্রে সাধারণ মানুষ বলছেন যে এখন যেহেতু সিটি কর্পোরেশন পৌরসভাগুলোতে মেয়র নাই কিংবা জনপ্রতিনিধি নাই, সেক্ষেত্রে স্থানীয় যে সেবা, যে নাগরিক যে সেবা, সেই সেবা থেকে তারা অনেক দূরে রয়েছে এবং জনভোগান্তি হচ্ছে। বিশেষ করে আমরা দেখেছি যে এডিস মৌসুমে মশক নিধন কার্যক্রম বেশ বাধাগ্রস্ত হয়েছে। সেক্ষেত্রে সাধারণ মানুষ প্রায় 65% মানুষ মনে করছে যে জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় সেক্ষেত্রে তাদের জন্য ভালো হবে।
আচ্ছা, এর জন্য কি আমাদের জাতীয় নির্বাচনের ক্ষেত্রে কি কোনো প্রভাব পড়বে? আমরা যেমন বিগত দিনে যেটা দেখেছিলাম স্থানীয় নির্বাচনের এক ধরনের প্রভাব কিন্তু জাতীয় নির্বাচনে আমরা লক্ষ্য করেছি। আমরা বিগত কয়েকদিনে কিন্তু দেখছি যে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল তারা কিন্তু বরাবরই বলে আসছে যে আগে জাতীয় নির্বাচন তারপরে স্থানীয় সরকার নির্বাচন হবে। এদিকে আবার নাগরিক কমিটি সহ আরও অন্যান্য দল কিন্তু তারা বলছেন যে আগে স্থানীয় সরকার নির্বাচন তারপরে সংসদ নির্বাচন। সেক্ষেত্রে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যেও কিন্তু একটি মতবিরোধ রয়েছে। আমরা দেখেছি যে যদি স্থানীয় সরকার নির্বাচন এবং সংসদ নির্বাচন এই দুটো যদি পার্থক্য খুঁজতে যাই, তাহলে এখন যদি জনপ্রতিনিধি থাকে সেক্ষেত্রে জনগণ কিন্তু তাদের যে নাগরিক যে সেবা সেই সেবাটুকু পাবে, যেটি এখন যে জেলা প্রশাসক আছেন বা প্রশাসক আছেন তারা কিন্তু সেই সেবাটুকু এই মুহূর্তে দিতে পারছেন না। তো সাধারণ মানুষের সঙ্গে সবাই কিন্তু চাচ্ছেন যে স্থানীয় সরকার নির্বাচন যদি হয় সেক্ষেত্রে নাগরিক ভোগান্তি থেকে তারা মুক্তি পাবে। বিশেষ করে গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট, রাস্তাঘাটের সমস্যা, অবকাঠামোগত সমস্যা, এই সমস্যাগুলো সাধারণত মেয়র এবং কাউন্সিলর দ্বারা কিন্তু সমাধান হয়ে থাকে। এখন যেটি পুরোপুরি একেবারে সমস্যা সমাধান করা সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে বিবিএসের যে জরিপ, সেই জরিপে কিন্তু সাধারণ মানুষ 65% মানুষ কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে কিন্তু বেশি মত দিয়েছেন। এখানে আরেকটি বিষয় রাজনৈতিক দলগুলো বলছেন যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংসদ নির্বাচনের পরে নির্বাচিত যারা জনপ্রতিনিধি আসবে, যারা দেশকে নেতৃত্ব দেবে, তারা হচ্ছে আস্তে আস্তে সংস্কার করে স্থানীয় সরকার নির্বাচন দেবে। এটি কিন্তু রাজনৈতিক দলগুলো বলছে, কিন্তু কিছু দল আবার এর মধ্যে আবার বিপক্ষ রয়েছে, মতবিরোধ রয়েছে। আমরা যেমন বিগত দিনে দেখেছি যে আমরা ভোটার অধিকার থেকে জনগণ বঞ্চিত ছিল, তো সেই জায়গা থেকে আসলে স্থানীয় নির্বাচনটা যেমন আগে হওয়ার কারণে অনেক ক্ষেত্রেই জাতীয় নির্বাচনে সেটা প্রভাব পড়েছে, বিগত সংসদ নির্বাচনে আমরা দেখেছি। তো সেরকম কি কোনো চান্স আছে যে জনগণ যেটা চাচ্ছে, যে পার্সপেক্টিভ থেকে ওরা চাচ্ছে যে স্থানীয় নির্বাচনটা আগে হোক, তো সেক্ষেত্রে আসলে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে কি কোনো এ ধরনের প্রভাব ইন ফিউচারে পড়ার সম্ভাবনা আছে? আমার কাছে মনে হয় না যে স্থানীয় নির্বাচন এবং সংসদ সম্পূর্ণ আলাদা প্রক্রিয়া, এবং স্থানীয় সরকার নির্বাচনের সঙ্গে সংসদ নির্বাচনের কোনো চাপ বা কোনো প্রভাব পড়বে বলে আমার কাছে মনে হয় না। কারণ এটি তো সংসদ কয়েকটা উপজেলা মিলে কিন্তু একটা আসন হয়। সেক্ষেত্রে আর স্থানীয় হচ্ছে ইউনিয়ন থেকে শুরু করে, ওয়ার্ড থেকে শুরু করে পৌরসভা, সিটি কর্পোরেশন, তো ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা থেকে কিন্তু প্রতিনিধি আসে, নির্বাচিত হয়ে আসে। তো আমার কাছে মনে হয় না যে স্থানীয় সরকার নির্বাচন এবং সংসদ নির্বাচনে কোনো প্রভাব পড়বে। জি, আমরা আরেকটা বিষয়ে যদি যাই, সড়ক দুর্ঘটনা খুব বেড়েছে এবং আমরা দেখেছি দৈনিক ইত্তেফাকেও মোটর সাইকেলে দুর্ঘটনায় চিরতরে নিথর 6 বন্ধু, 6 জন। তো এটাকে আসলে কিভাবে আমরা, এর কারণ কি এত বেড়ে যাওয়া এবং কিভাবে এর থেকে আমরা উতরাতে পারি? আজকের যে সংবাদটি দেখলাম যে চট্টগ্রামের মিরসরাইলে খেজুরের রস খেতে গিয়ে 3 বন্ধু সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে, এবং এর মধ্যে আমরা বিগত কয়েকদিন ধরে দেখতেছি যে মোটরসাইকেল দুর্ঘটনা বেশি হচ্ছে। এর মূল কারণ কুয়াশা। এছাড়া আমরা কুয়াশা ছাড়াও কিন্তু বিভিন্ন সময় দেখি যে সড়ক দুর্ঘটনা বেড়েই চলছে। আমরা কিছুদিন আগেও দেখেছি যে সাভারের ব্যাংক টাউনের সামনে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে, সেখানে ত্রিমুখী সংঘর্ষে প্রায় 7 জন মানুষ মারা গিয়েছেন, এবং প্রতিনিয়ত কিন্তু আমরা সড়ক দুর্ঘটনায় 10 জন, 15 জন, 20 জন প্রত্যেক দিন কিন্তু আমরা সড়ক দুর্ঘটনায় কিন্তু দেখছি যে 15 থেকে 20 জন মানুষ মারা যাচ্ছেন, যেটি পত্রিকায় সংবাদ প্রচারিত হচ্ছে কিংবা টেলিভিশনে আসছে। এছাড়াও কিন্তু প্রত্যন্ত অঞ্চলেও কিন্তু সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে, যেটি হয়তো পত্রিকাতেও আসছে না। তো এটি আসলে মূল কারণটা আমি মনে করি যে 18 বছরের আগেই কিন্তু অনেক কিশোর তারা ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাচ্ছে, কিংবা অনেকেই 14-15 বছরেই মোটরসাইকেল চালাচ্ছেন। কিন্তু আমরা দেখেছি যে শহরাঞ্চলে পৌরসভা এবং সিটি কর্পোরেশনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিশোরেরা যারা হাই স্কুলে পড়ে তারা কিন্তু মোটর সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছেন এবং খুব স্পিডে তারা মহাসড়কে মোটরসাইকেল চালাচ্ছেন। অতিরিক্ত গতির কারণে কিন্তু আমরা দেখেছি যে দুর্ঘটনাগুলো ঘটছে। সেক্ষেত্রে মূলত যারা সন্তানদের বাবা মা আছেন তাদেরকেই দায়িত্ব নিতে হবে, যাতে 18 বছর কিংবা 20 বছরের আগে যাতে সন্তানরা মোটরসাইকেলে উঠতে না পারেন, সেক্ষেত্রে মূলত সচেতনতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি সরকারের পক্ষ থেকেও কিন্তু মহাসড়ক নিরাপদ করার জন্য রোড ডিভাইডারের ব্যবস্থা করতে হবে, যেসব ঝুঁকিপূর্ণ জায়গা রয়েছে সেগুলো চিহ্নিত করতে হবে। এগুলো করলে হয়তো বা সড়ক দুর্ঘটনা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। জি, তবে আমার শুধু খালি তো মোটর সাইকেল না, আপনি দেখেন আমাদের কিছুদিন আগে টোল প্লাজায় আমরা দেখলাম
একটা গাড়ি উঠিয়েই দিয়েছে সিএনজির উপরে। এছাড়া অটোরিকশাগুলো কিন্তু অহরহ এলাকার মধ্যে নানান অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো এগুলোতে আসলে প্রশাসনের একটা নজরদারি খুব জরুরি, জি তাই না? আমাদের পাশাপাশি আমাদের জনগণকেও এ ব্যাপারে সতর্ক থাকাটা খুবই জরুরি। আমরা যদি আসি যে আমাদের এখন HMPV ভাইরাস অনেক একজন শনাক্ত হয়েছেন, মারাও গেছেন, তো আসলে এ থেকে প্রতিকারের কি উপায়? HMPV ভাইরাস আসলে বলা হচ্ছে যে আমরা বেশ কয়েকদিন ধরে পত্রিকায় দেখছি যে আলোচনা হচ্ছে, এটি কিন্তু করোনার মতো অত ক্ষতিকর নয়। এবং HMPV ভাইরাসে মারা গিয়েছে একজন, সানজিদা নামে একজন মারা গিয়েছে। তিনি বেশ কিছু সমস্যা নিয়ে কিন্তু ভর্তি হয়েছিলেন সংক্রামক ব্যাধি হাসপাতালে, এবং তার একাধিক তার হার্টের সমস্যা ছিল, ডায়াবেটিস ছিল, অন্যান্য জটিলতা ছিল, সে কারণে কিন্তু তার মৃত্যু হয়েছে। এবং চিকিৎসকরা বলছেন যে HMPV ভাইরাসে যে তিনি আক্রান্ত হয়েছেন এমনটি কিন্তু এই মুহূর্তে বলা যাবে না। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে জরিপগুলো রয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছেন যে HMPV ভাইরাসের সুনির্দিষ্ট কিন্তু এখন পর্যন্ত কোনো টিকা আসে নাই এবং সুনির্দিষ্ট কোনো গাইডলাইনও আসে নাই। এবং HMPV কারণে যে মানুষ মারা যাচ্ছে এমনটি কিন্তু বলা যাচ্ছে না এখন পর্যন্ত। HMPV হচ্ছে ঠান্ডার সময় বেশি হয়, অনেক সময় নিউমোনিয়া থেকেও এটি হয়, কিন্তু এটি করোনার মতো অত ক্ষতিকর নয়। এটি আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন। এবং আরেকটি বিষয়, স্বাস্থ্য বিভাগ ইতোমধ্যেই আপনার 7 নির্দেশনা জারিও করেছেন। স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য বিভাগ বলছেন যে HMPV ভাইরাস যদি কারো শরীর খারাপ থাকে, ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর থাকে, সেক্ষেত্রে অবশ্যই পরীক্ষা করাতে হবে। এবং যদি HMPV ভাইরাসে কেউ আক্রান্ত হয় সেক্ষেত্রে আগের মতো বারবার হাত ধুতে হবে, বেশি জনসমাগম এড়িয়ে চলতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে, এবং সুস্থ না হওয়া পর্যন্ত ঘরের বাহিরে যাওয়া যাবে না, এই নির্দেশনা কিন্তু তারা দিয়েছেন। এবং তারা বলেছেন যে HMPV ভাইরাস করোনার মতো কিন্তু মরণঘাতী না, কিংবা এই ভাইরাসের কারণে মানুষ মারা যাচ্ছে এমনটি কিন্তু বলা যাবে না। এটি আক্রান্ত হতেই পারে, আক্রান্ত হলে উদ্বেগের কিছু নাই, সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন। এটি চিকিৎসকরা বলছেন, ডাক্তাররা বলছেন, এবং সরকারের পক্ষ থেকেও বিভিন্ন নীতি নির্ধারকরা বলছেন এই কথাটুকু। হ্যাঁ, যদি করোনার মতো সিমটম, তারপরেও এটা করোনার মতো অত মারণঘাতী না। আমাদের আরেকটা যদি বলি যে খরচ বৃদ্ধির চাপে উদ্যোক্তারা দেখেন, এই যে ভ্যাট নিয়ে কিছুদিন আগে বেশ এখনো একটা বার্নিং ইস্যু, ভ্যাট বৃদ্ধিটা, এটা নিয়ে কাজও চলছে। তো এটা আসলে এই ক্ষেত্রে সরকার ব্যয় সংকোচনের দিকে গেলে কি মনে হয়, আপনার কি মনে হয় ভালো হতো, নাকি ভ্যাটটা ঠিক আছে? IMF এর শর্ত পূরণে কিন্তু সরকারের পক্ষ থেকে উচ্চ বিলাসবহুল পণ্যে কিন্তু 15% ভ্যাট নির্ধারণ করা হয়েছে, এবং সরকার বলছেন যে নিত্য পণ্যে কিন্তু ভ্যাট প্রত্যাহার করা হয়েছে, এবং বিমান ভাড়া, হোটেল ভাড়া এগুলোর উপরে কিন্তু ভ্যাট বসানো হয়েছে। কিন্তু আমরা দেখেছি যে ভ্যাট বসানোর কারণে কিন্তু নিত্য পণ্যের দামও কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, এবং এটা আসলে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের উপরে এক ধরনের চাপ। জি, বিশেষ করে আমরা দেখেছি যে শিশু খাদ্য থেকে শুরু করে প্রায় সব ধরনের পণ্যে কিন্তু আস্তে আস্তে ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছেন। ভ্যাট যখন একটা জিনিসে বাড়ে, আমরা দেখেছি তেলের দাম বাড়লে কিন্তু সব পণ্যের দাম আস্তে আস্তে বাড়ে। তো একটার সাথে একটা লিংক। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে নিত্য পণ্য যেগুলো রয়েছে, চাল, ডাল, তেল, লবণ, আটা, এগুলোতে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে, শুল্ক প্রত্যাহার করা হয়েছে, কিন্তু আমরা দেখেছি যে এখন আমনের ভরা মৌসুম, আপনি নিশ্চয়ই জানেন, চালের দাম কিন্তু এখন নিয়ন্ত্রণে নাই। যদিও সবজির দাম একটু স্বস্তি পাচ্ছে মানুষ, কিন্তু নিত্য পণ্য যে চাল থেকে শুরু করে অন্যান্য যে পণ্যগুলো আছে খুব যে নিয়ন্ত্রণে আছে তা কিন্তু না। তো শুল্ক বৃদ্ধির কারণে একটা পণ্যের দাম বাড়লে আরেকটা পণ্যের দাম বাড়বে, এটা কিন্তু আমরা বিগত কয়েক বছর ধরে কিন্তু দেখে আসছি। এবং ব্যবসায়ীদের কিন্তু একটা সিন্ডিকেট আছে, যেগুলো আমদানি নির্ভর পণ্য, সেগুলো দাম বাড়বে একটার সাথে আরেকটা। জি, এবং ব্যবসায়ীদের ভিতরে একটা সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটের আসলে লাগাম টানতে না পারলে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বমুখী সেটি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। আমরা দেখেছি যখন তেলের দাম বাড়ে বিশেষ করে, তখন কিন্তু ব্যবসায়ীরা অনেকটা দেখবেন যে বাজার থেকে তেল সংকট হয়ে যায়। আবার যখন তেলের দাম কমে তখন কিন্তু দেখবেন যে অন্যরকম তারা সংকট সৃষ্টি করে। তো ব্যবসায়ীদের ভিতরে কিন্তু একটা সিন্ডিকেট রয়েছে, এই সিন্ডিকেটটা ভাঙতে হবে। জি, শামীম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, এরই সাথে শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। 6
6 মাসে বন্ধ 100 কারখানা, কর্মহীন প্রায় 10 লাখ মানুষ। বেকারত্ব নিরসনে উদ্যোগ না নিলে বাড়তে পারে সামাজিক অস্থিরতা। ঘন কুয়াশায় ঢাকা থাকছে দিনের বেশিরভাগ সময়, বিপাকে শ্রমজীবী মানুষ। শিশু বৃদ্ধদের বাড়তি যত্নের পরামর্শ চিকিৎসকদের। ভোলার অর্ধশতাধিক চরে পরিযায়ী পাখির আবাস, দিনে দুপুরে নির্বিচারে চলছে পাখি শিকার, অসহায় বন বিভাগ। এবং গাজায় অস্ত্রবিরতি চুক্তির অনুমোদন দিল ইসরায়েল, রোববার থেকে কার্যকর, মুক্তির অপেক্ষায় 95 ফিলিস্তিনি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। এর আগে সংবাদে এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।